Hello viewers, Assalamu alaikum. This is Shahidul Islam, founder and CEO of Study Point Tutorial. How are you all? Hope you are all fit and fine. Today I will discuss very important part, rewrite or write form of verbs according to complex sentence. আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর কমপ্লেক্স সেন্টেন্স অনুসারে কিভাবে করা যায় কিছু আইন শিখব। তার জন্য প্রথমে আমি 10টি বাক্য লিখে রেখেছি। এই 10টি বাক্য কিভাবে করা যায়, কোন আইনে হয়, কোন আইনে রাইট ফর্ম অফ ভার্বস করব, আমি এখানে 10টা বাক্য আজকে আলোচনা করে শেষ করব আশা করা যায়। তো আসা যাক, প্রথমে আমি একটা বাক্য লিখেছি, নো সুনার হ্যাড হি কাম দেন উই সি হিম। এখানে নো সুনার হ্যাড আছে, পরে দেন আছে, আর এখানে আছে উই সি হিম। তাহলে এখানে আমাদের একটা আইন মনে রাখতে হবে, নো সুনার হ্যাড যদি থাকে এটা হয় পাস্ট পারফেক্ট টেন্স, আর দেনের পরে এটা হবে সিম্পল পাস্ট টেন্স, ওকে, বা পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এইখানে আমাদের কি হবে, সিটা হয়ে গেল হলো স। এইখানে আমরা আইন অনুসারে স করে ফেললাম। তাহলে আইনটা কেমন, নো সুনার হ্যাড যুক্ত বাক্যের প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর দ্বিতীয় অংশটা হবে হলো সিম্পল পাস্ট। এইটা মনে রাখতে হবে, ওকে। আরেকটা কমপ্লেক্স বাক্য, স্কার্সলি হ্যাড উই প্লেড ওয়েল হোয়েন উই, এখানে আমি ব্র্যাকেটে দিয়ে রেখেছি উইন। একই নিয়ম, সেম রুলস, সেটা হলো নো সুনার হ্যাড যে রুলস হবে এটা একই নিয়মে হবে, শুধু এখানে কনজাংশন ব্যবহার করতে হলো হোয়েন। এখানে কনজাংশন দেন ব্যবহার করতে হয়, নো সুনার হ্যাড থাকলে কনজাংশন দেন হয়, আর স্কার্সলি হ্যাড আর হার্ডলি হ্যাড যদি থাকে তাহলে হয় হলো হোয়েন। এইটা মনে রাখতে হবে। এইটা মনে রাখলে কমপ্লিটিং সেন্টেন্স সহ অন্যান্য গ্রামাটিক্যাল টার্মগুলো ভালোভাবে শেখা যায়। তাহলে একই নিয়মে তাহলে কি হবে, এখানে অ্যান্সারটা হবে হি, ওই এখানে অ্যান্সার হবে উই ওন, উইনের ভি2 হলো অন। তাহলে আমরা শিখে গেলাম যে স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড বা নো সুনার হ্যাড যদি যাই থাকুক না কেন, প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়, পরের অংশটা পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট টেন্স হয়, ওকে। নাম্বার 3তে আছে হলো 10 years have passed since he died। এই সিন্সের আমাদের একটা আইন মনে রাখতে হবে, সেটা হলো সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো। এই তিনটা কনজাংশন, এই তিনটা কনজাংশন যখন, এটা আমরা জানি সাবঅর্ডিনেটিং কনজাংশন এগুলা, এই তিনটা কনজাংশন যখন দুটো বাক্যর মাঝখানে থাকে, এই তিনটা কনজাংশন আমাদের মুখস্থ রাখতে হবে। সিন্স, অ্যাজ দো, অ্যাজ ইফ। সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো যেখান থেকে বলি, উপর থেকে নিচে আসতে পারি, নিচে থেকে উপরে যেতে পারি। যদি এভাবে বলি সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, এই তিনটা কনজাংশন আমাদের মুখস্থ রাখতে হবে। কি, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো। প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে দ্বিতীয় অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স সাজাতে হবে, ওকে। তাহলে আইনটা কি, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, এই তিনটা কনজাংশন দ্বারা যদি দুটো বাক্য যুক্ত হয় তাহলে প্রথম বাক্যটা যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে দ্বিতীয় বাক্যটা হবে সিম্পল পাস্ট টেন্সের, ওকে। তাহলে এখানে অ্যান্সার কি হবে, এখানে অ্যান্সার হবে ডায়েড, হি ডায়েড। এখানে সিম্পল পাস্ট প্রেজেন্ট টেন্স আছে, 10 years have passed since he died। আচ্ছা, এটা আর একটা নিয়ম আছে, এখানে যদি সিম্পল পাস্ট টেন্সে থাকতো, হ্যাড পাস্ট যদি থাকতো, তাহলে আরেকটা আইন, সেটা হলো একই আইন। এই তিনটা কনজাংশন যদি দুটো বাক্যের মাঝখানে থাকে, প্রথমটা যদি পাস্ট পারফেক্ট টেন্সের হয়, সিম্পল পাস্ট টেন্স থাকে, তাহলে দ্বিতীয় বাক্য পাস্ট পারফেক্ট টেন্সের হয়। আইনটা কি হলো, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো যদি দুটো বাক্যর মাঝখানে থাকে তাহলে প্রথম বাক্যটা যদি সিম্পল পাস্ট টেন্সের হয় তাহলে দ্বিতীয় বাক্যটাকে পাস্ট পারফেক্ট টেন্সে সাজাতে হবে। তাহলে এইখানে আমরা কি করব, হ্যাড ডায়েড এই কথাটা লিখতে হবে এখানে। তাহলে এই আইনটা আমরা মনে রাখবো, তাহলে খুব ইজি হয়ে যাবে। সেটা হলো
সিন্স যুক্ত বাক্যের অর্থাৎ দুটো ক্লজের মাঝখানে যখন সিন্স অ্যাজ ইফ অ্যাজ দো থাকে তাহলে প্রথম বাক্যটা যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে শিখলাম দ্বিতীয় বাক্য সিম্পল পাস্টের হবে। প্রথম বাক্যটা যদি পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্টের হয় তাহলে দ্বিতীয় বাক্যটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। এই অনুসারে আমরা হ্যাড ডায়েট দিলাম। ওকে, 3 আমরা বুঝে গিয়েছি। এখন আসি নাম্বার 4-এ। I play ball, he came here. I play before he came here. তাহলে বিফোর আছে, বিফোর থাকলে আমরা কি জানি? বিফোর থাকলে প্রথমটা পাস্ট পারফেক্ট টেন্স হয়, পরেরটা সিম্পল পাস্ট হয়। অর্থাৎ বিফোর আফটার যদি থাকে তাহলে এরই উল্টা। যদি আমাদের আফটার থাকতো এদের উল্টা হবে। তার মানে পাস্ট পারফেক্ট টেন্স এবং সিম্পল পাস্ট টেন্সের হিসাব থাকে বিফোর আফটারে। তাহলে যখন বিফোর থাকে তাহলে প্রথমটা হয় পাস্ট পারফেক্ট টেন্স, গঠন কি হবে? সাবজেক্ট হবে হেড হবে, ভার্বের V3 রূপ হবে, আর পরেরটা হবে সিম্পল পাস্টের। ওকে, আর যদি আফটার থাকে পরে পাস্ট পারফেক্ট টেন্সের পরে হবে, তাহলে সেই আফটার থাকলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন অনুসারে সাজাতে হয় পরের বাক্যটাকে। ওকে, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে কি হবে? হ্যাড প্লেড। তাহলে বিফোর আছে এই জন্য পাস্ট পারফেক্ট টেন্সের বাক্য হলো, এই জন্য এটা হয়ে গেল হ্যাড প্লেড। আর পরেরটা সিম্পল পাস্টের হয়। উল্টা পাল্টা থাকতে পারে, যেটাই থাকুক না কেন এটা মনে রাখতে হবে। মনে রাখলে খুব ইজি হয়ে যাবে। ওকে, এখন এখানে যদি বিফোর বাদ দিয়ে দিই, যদি এখানে আফটার ব্যবহার করে দিই তাহলে কেমন হয়? আফটার, তাহলে পরে কিন্তু এই বাক্যটা পরের বাক্যটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এখানে হবে হ্যাড খাম, এখানে অ্যান্সার হবে হ্যাড খাম হিয়ার। হি প্লেড আফটার হি হ্যাড খাম হিয়ার। তাহলে আমরা শিখে গেলাম বিফোর থাকলে পাস্ট পারফেক্ট টেন্স পূর্বে হয়, আফটার থাকলে পাস্ট পারফেক্ট টেন্স পরে হয়। সংক্ষেপ বাহিনী হল বিফোর আফটার। ওকে, যেই রূপ সেই। আসি, হি স্পিক্স অ্যাজ ইফ হি বি ম্যাড। এই যে এটা একটা আইন আছে, অ্যাজ ইফ অ্যাজ দো বা উইশের পরে যদি কখনো টু বি ভার্ব থাকে তাহলে পরে ওয়ার লিখতে হবে। যে কোনো সাবজেক্টে থাকুক না কেন তার সঙ্গে একটা ওয়ার দিতেই হবে। ওকে, এই জন্য হবে ওয়ার। হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার আ ম্যাড। তাহলে বুঝে গেলাম অ্যাজ ইফ অ্যাজ দো বা সিন্সের পরে, অ্যাজ ইফ অ্যাজ দো বা উইশের পরে যদি কখনো টু বি ভার্ব থাকে তাহলে তার জন্য ওয়ার লিখতে হবে। যে কোনো সাবজেক্ট হলেই ওয়ার লিখতে হবে। ওকে, একটা আইন গেল। এখন আসি নাম্বার 6। নাম্বার 6 আসলে ইফ ইউ প্লে ওয়েল ইউ উইন দ্য গেম। এখানে ইফযুক্ত বাক্যের 3টা রাইট ফর্ম ভার্বস আছে, এটা মনে রাখতে হবে। ইফযুক্ত বাক্যটা যদি সিম্পল প্রেজেন্ট হয় তাহলে পরেরটা হবে হলো সিম্পল ফিউচার। ওকে, এই যে ইফ ইউ প্লে ওয়েল এখানে সিম্পল প্রেজেন্ট, তাহলে এখানে সিম্পল ফিউচার অ্যান্সার কি, স্ট্রাকচার কি? উইল উইন, অ্যান্সার হবে উইল উইন। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম ইফযুক্ত বাক্য যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে দ্বিতীয় বাক্যটা ফিউচার টেন্সে সাজাতে হবে। তবে ক্যান দিলেও এখানে ভুল হবে না। যদি ক্যান লিখতাম ইউ ক্যান উইন, ওকে, তাও হয়ে যেত। এই ইফের আরেকটা লাস্টের 10 নম্বর দেওয়া আছে, ইফ ইউ ডিড দ্য ওয়ার্ক ইউ গেট রিওয়ার্ড। এখানে পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স আছে, তাহলে এখানে লিখতে হবে উড। ইউ উড গেট দ্য রিওয়ার্ড। এর জন্য আমাদের একটা স্ট্রাকচার মনে রাখতে হবে, সেটা মনে রাখতে হবে এইটা রকম, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার এ প্লাস পাস্ট indefinite tense plus would if plus past perfect would have প্লাস V3। এই স্ট্রাকচারটা মনে রাখলে তাহলে আমরা ইফের যে রাইট ফর্ম ভার্বস আছে কোনো অসুবিধা আর হবে না। এই স্ট্রাকচার বলতে বোঝায় যে ইফযুক্ত বাক্যটা যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে পরের বাক্যটা ফিউচার টেন্সের হবে বা কেন দেওয়া যাবে।
ইফযুক্ত বাক্যটা যদি পাস্ট টেন্সের হয়, পাস্ট ইনডেফিনিট টেন্সের হয়, তাহলে দ্বিতীয় বাক্যটা সাবজেক্ট বা রুট লিখতে হবে। কুড লিখলেও ভুল হবে না। ইফযুক্ত বাক্য যদি পাস্ট পারফেক্ট টেন্সের হয়, তাহলে দ্বিতীয় বাক্যটা সাবজেক্ট বা উড হ্যাভ লিখতে হবে, ভার্বের ভি3 লিখতে হবে। এই আইন অনুসারে আমাদের রাইট অন কমপ্লেক্স বাক্যের রাইট অন ভার্বসটা মনে রাখতে হবে। ওকে, তাহলে কি শিখলাম? ইফের 3টা আইন শিখলাম। এটা মনে রাখলেই আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। নাম্বার 7 আছে I saw him, he came। এখানে এটা আমাদের মনে রাখতে হবে কমপ্লেক্স বাক্যের দুটো ক্লজ একই টেন্সের হয়। কি আইনে আসলো? কমপ্লেক্স বাক্যের দুইটো ক্লজ একই টেন্সের হয়। তাহলে কি হবে? when I saw him, he came, এখানে কামটা হয়ে যাবে came, অ্যান্সার হয়ে গেল came। এই বাক্য আছে সিম্পল পাস্ট, পরের বাক্যটাও সিম্পল পাস্টই। মানে এইটির ভিতরে আছে while play a snake bit him। তাহলে এটা বোঝাচ্ছে হলো while-এর পরে যখন কখনো ভার্ব থাকে, তাহলে দ্বিতীয় সেই ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। তাহলে এখানে অ্যান্সার কি হবে? while playing a snake bit him। তাহলে আমরা কি শিখলাম? while-এর পরে যদি কখনো ভার্ব থাকে, তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। তো আরেকটা জিনিস মনে রাখা যায়, while-এর পরে সাবজেক্ট থাকলে কিন্তু সেটা পাস্ট কন্টিনিউয়াস হবে। এখানে যদি হি থাকতো, তাহলে কিন্তু ওয়াজ লিখতে হতো। পাস্ট কন্টিনিউয়াসের গঠন হলো ওয়াজ বা ওয়ার, ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে এখানে হতো হলো হি ওয়াজ, এখানে হি থাকলে এবার লেখাটা লাগতো ওয়াজ, হি ওয়াজ প্লেইং while he was playing a snake bit him। তাহলে আমরা কি শিখলাম? while-এর পরে যদি কখনো ব্র্যাকেটে ভার্ব থাকে, সোজা আইএনজি যুক্ত করতে হবে। while-এর পরে যদি সাবজেক্ট থাকে, তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাজাতে হবে। ওকে, আমার 9 লেখা আছে হলো I like the boy who helped me। I like the boy who helped me। এখন এই ভার্বটা, এই হেল্প ভার্বটা আমরা কি করব? হেল্প ভার্বটা বয় অনুসারে নাকি হেল্প ভার্বটা আই অনুসারে, কোনটা অনুসারে পরিবর্তন হবে এটা বুঝতে হবে। হেল্প ভার্বটা আই অনুসারে লিখবো না বয় অনুসারে লিখব, এই জায়গায় একটু সমস্যা আছে। এইটা মনে রাখার জন্য সহজ বুদ্ধি হলো রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে সাবজেক্ট থাকে সেইটা অনুসারে পরবর্তীতে ভার্ব হয়। একে বলা হয় রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্ট। কি বলেছি? রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্ট কাকে বলে? রিলেটিভ প্রোনাউন যে নাউন বা প্রোনাউনকে প্রতিনিধিত্ব করে, অর্থাৎ যে নাউন বা প্রোনাউনের পরিবর্তে রিলেটিভ প্রোনাউন বসে, সেই নাউন বা প্রোনাউনকে রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্ট বলে। ওকে, এই রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্ব হয়। তাহলে এই অনুসারে কি হবে? আই লাইক দ্য বয় হু হেল্পস মি। এখানে একটা এস লিখতে হবে, কারণ বাক্যটা সিম্পল প্রেজেন্ট, আর এখানে বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য একটা এস হবে। ওকে, আমরা এস ফর্ম কোথায় আগেই শিখেছি, প্রথম ভিডিওতে লেখানে স্পষ্ট দেওয়া আছে। তারপরে আসা যাক নাম্বার 10। এই 10 তো আলোচনা করেছি ইফযুক্ত বাক্য। তাহলে এইভাবে আমরা আজকে কমপ্লেক্স বাক্যকে কীভাবে সহজে অত্যন্ত ইজিলি আমরা রাইট রং ভার্বস করব, ক্লিয়ার হয়েছি। তবে আমি বলি আজকে আমার এই চ্যানেলে যারা একেবারেই নিউ কামার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।